আমরা এখন দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত কৃষিকাজ সম্পর্কে আলোচনা করব। এর আগের দিনের ক্লাসে আমরা কৃষিকাজের সংজ্ঞা, কোন ধরনের পরিবেশে কৃষিকাজ বিশেষভাবে প্রাধান্য লাভ, কোন কোন কৃষি বিশেষভাবে প্রাধান্য লাভ করে, এছাড়াও কৃষি শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছি। তারপর আজকে আমরা আলোচনা করব, প্রথম হলো আর্দ্র কৃষি সম্পর্কে। পৃথিবীর যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি, অর্থাৎ গড়ে 150 সেন্টিমিটার বা তার থেকে বেশি, এবং জলসেচের সুযোগ কম, সেখানে জলসেচ ছাড়াই প্রধানত নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতের ওপর নির্ভর করে যে কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তাকে আর্দ্র কৃষি বলে। এখন আমরা দেখব কোন কোন অঞ্চলে এই কৃষিকাজ গড়ে উঠেছে। প্রধানত উভয় গোলার্ধে মোটামুটি 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, যেখানে ক্রান্তীয় মৌসুমী ও নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, সেখানে এই ধরনের কৃষিকাজ লক্ষ্য করা যায়। প্রথমত আমরা দেখি দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্গত উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত এবং ভারতের পূর্ব উপকূল বরাবর, এছাড়া নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, আহ, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, আহ, দক্ষিণ পূর্ব চীন ও তাইওয়ান। দ্বিতীয়ত হলো আফ্রিকা। আফ্রিকার নাইজেরিয়া, মোজাম্বিক, ইথিওপিয়া, তানজেনিয়া, কেনিয়া ইত্যাদি। তৃতীয়ত হলো দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার ব্রাজিলের দক্ষিণ অংশ, কলম্বিয়া, ভেনিজুয়েলা ইত্যাদি। এবং চতুর্থত আমেরিকা যুক্তরাষ্ট্র। প্রধানত উত্তর আমেরিকার আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল। এখন আমরা দেখব এই আর্দ্র কৃষি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। প্রধানত আর্দ্র কৃষির একটি ভাগ হলো স্থানান্তর কৃষি, যেটি এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম। এই স্থানান্তর কৃষি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন ভারত ও বাংলাদেশে এটি ঝুম নামে পরিচিত, শ্রীলঙ্কায় চেনা, মায়ানমারে লাডাং, ইন্দোনেশিয়ায় হুমা, থাইল্যান্ডে তামারা, এছাড়াও ব্রাজিলে রেস্কা, মধ্য আমেরিকায় মিল্পা, ভেনিজুয়েলায় কনুকো, কঙ্গোতে মাসল, মেক্সিকোতে মিল্পা ইত্যাদি। ভারতের বিভিন্ন অংশেও এই স্থানান্তর কৃষি বিভিন্ন নামে পরিচিত। যেমন উত্তর পূর্বাঞ্চলে এটি ঝুম নামে পরিচিত, উড়িষ্যা ও অন্ধ্রে পডু নামে পরিচিত, ঝাড়খণ্ডে কুরওয়া নামে পরিচিত, কেরালায় এটি পোনম নামে পরিচিত এবং মধ্যপ্রদেশে এটি পেন্না নামে পরিচিত। প্রধানত আমরা দেখব যে এই আর্দ্র কৃষিতে কি কি ধরনের ফসল উৎপাদিত হয়। ধান, পাট, আখ, ভুট্টা, তামাক প্রভৃতি উৎপাদিত ফসল। এই সকল অঞ্চলে উচ্চভূমিতে চা, কফি, কলা, কোকো প্রভৃতি বাগিচা ফসল হিসাবেও চাষ করা হয়ে থাকে। প্রধানত এই আর্দ্র কৃষির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখব। প্রথমত, এই সকল ফসল উৎপাদন ঋতু নিয়ন্ত্রিত ও বৃষ্টি নির্ভর। দ্বিতীয়ত, এখানে যেহেতু জলসেচের সুযোগ কম, তাই শুষ্ক ঋতুকে ফসল উৎপাদন তেমন হয় না। তৃতীয়ত, বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্বের দ্বারা কোথায় কোন ধরনের ফসল উৎপন্ন হবে, ফসলের গুণমান কেমন হবে এবং ফসলের উৎপাদনশীলতাও নির্ভর করে থাকে। চতুর্থত, প্রধানত পাহাড়ি এলাকার প্রতিপাত ঢালে মালভূমি অঞ্চলের ঢাল বরাবর এবং সমতল শীর্ষদেশ বরাবর, অন্যদিকে সমতল ভূমিতে নদী ও খাল থেকে দূরে
যেখানে জলসেচের সুযোগ তেমন নেই, সেখানে এই ধরনের কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে। পঞ্চমত, উন্নয়নশীল দেশগুলিতে এই কৃষি ব্যবস্থার অন্তর্গত জোটগুলি অত্যন্ত ছোট ছোট হয়ে থাকে এবং জমির ওপর জনসংখ্যার চাপও খুব বেশি হয়। ষষ্ঠত, এই অঞ্চলে মাথাপিছু জমির পরিমাণ অনেক কম হয়। সপ্তমত, এখানে নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে। অষ্টমত, এই কৃষিতে আধুনিক কৃষি প্রযুক্তি যেমন উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক, জলসেচ ইত্যাদি ব্যবহার অনেক কম। অন্যদিকে কৃষকের দক্ষতাও এখানে অনেক কম। নবম, আমরা বলতে পারি উপরিউক্ত কারণগুলোর জন্য এখানে মোট উৎপাদন ও উৎপাদনশীলতাও অনেক কম হয়ে থাকে। 10 নম্বর, এখানে জলসেচের জন্য খরচ হয় না, তাই উৎপাদন ব্যয় কম হওয়ায় মূলধন বিনিয়োগের পরিমাণও সীমিত। 11 নম্বর, আমরা বলতে পারি কৃষক নিজেদের প্রয়োজন মেটানোর জন্য এই ধরনের ফসল উৎপাদন করে বলে এখানে খাদ্যশস্যের প্রাধান্য সবচেয়ে বেশি। তারপরে আমরা বলতে পারি কৃষকরা অসংগঠিত হওয়ায়, অর্থাৎ পৃথক পৃথকভাবে নিজেদের মতোই তারা চাষ করায় উৎপাদিত ফসলের পরিমাণ অনেকটাই কম হয়। ফলে কৃষি পণ্যের মোট উৎপাদনের পরিমাণও অনেক কম। এরপর আমরা 13 নম্বরে বলতে পারি কৃষিজ পণ্যের উৎপাদন উদ্বৃত্ত প্রায় থাকে না বললেই চলে, তাই এখানে ফসলের বাণিজ্য তেমন প্রাধান্য লাভ করতে পারেনি। তারপরে আমরা 14 নম্বরে বলতে পারি ফসল উৎপাদনের সাথে সাথে এখানে বিকল্প খাদ্য ও আয়ের উৎস হিসাবে পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য সংগ্রহ বা আহরণ প্রভৃতি অর্থনৈতিক কাজও লক্ষ্য করা যায়। সেই সাথে বাগিচা ফসল চাষও এখানে প্রাধান্য লাভ করেছে। এখন আমরা দেখব শুষ্ক কৃষি সম্পর্কে। যে সকল অঞ্চলে বছরে গড়ে 75 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয় এবং জলসেচের সুযোগ কম, সেখানে শুষ্ক পরিবেশে জলের স্বল্প যোগানের ওপর ভিত্তি করে যেসব খরা সহ্যকারী শস্যের চাষ করা হয় তাকে শুষ্ক কৃষি বলে। এবার আমরা দেখব অবস্থান। উত্তর আমেরিকার প্রধানত মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম ও পশ্চিম মধ্য অঞ্চল এখানে প্রধানত দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত, দক্ষিণ আমেরিকার ব্রাজিলের দক্ষিণ পশ্চিম অংশ, প্যারাগুয়ে ও চিলির মধ্যভাগ। এরপর আমরা দেখব দক্ষিণ আফ্রিকার সুদান, আফ্রিকার মধ্যভাগ, এছাড়াও অস্ট্রেলিয়ার মধ্য ও পশ্চিম অংশ, এছাড়াও এশিয়ার ইসরায়েল, সিরিয়া, লেবানন, তুরস্ক ইত্যাদি। ইউরোপের স্টেপ অঞ্চল। এছাড়াও এশিয়ার অন্তর্ভুক্ত ভারতে প্রধানত কয়েকটি অঞ্চলে এই কৃষি পদ্ধতি প্রচলিত রয়েছে। ভারতের যে সকল অঞ্চলে 75 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়, যেমন পাঞ্জাব, হরিয়ানা দক্ষিণ অংশ, এছাড়া রাজস্থান, গুজরাটের পূর্ব অংশ, মধ্যপ্রদেশ, এছাড়াও পশ্চিমঘাট পর্বতে বৃষ্টির ছায়া অঞ্চল এর অন্তর্ভুক্ত। আর এই বৃষ্টির ছায়া অঞ্চলের অন্তর্গত মহারাষ্ট্রের মধ্যভাগ, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশের মালভূমি অঞ্চল, এই সমস্ত জায়গায় শুষ্ক কৃষি ব্যবস্থা গড়ে উঠতে দেখা যায় ভারতে মোট কৃষি জমির প্রায় 22% অংশে, অর্থাৎ
প্রায় ৩.১৭ হেক্টর জমিতে শুষ্ক কৃষি পদ্ধতি প্রচলিত। অথচ এই অঞ্চলে ভারতের উৎপাদিত মোট খাদ্যের মধ্যে প্রায় ১/৪ অর্থাৎ ২৪.১%, ডাল জাতীয় শস্যের প্রায় ৮০% এবং প্রচুর তৈলবীজ ও প্রায় ৯০% মিলেট উৎপাদিত হয়। ভবিষ্যতে এখানে যদি জলসেচের ব্যবস্থা করাও হয়, তাহলেও ৫০% জমি জলসেচের আওতার বাইরেই থেকে যাবে। সুতরাং এখানে সুপরিকল্পিত ও সুচিন্তিত কৃষি পদ্ধতি প্রয়োগ করা একান্ত প্রয়োজন। এখন দেখে নেওয়া যাক ভারতে শুষ্ক কৃষির সমস্যাগুলি কি কি। প্রথমত, এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম এবং অনিশ্চিত, তাই প্রায় খরা পরিস্থিতির সৃষ্টি হয়, ফলে ফসল উৎপাদনের পরিমাণও অনেক কম। দ্বিতীয়ত, এখানকার মাটি পুষ্টির পরিমাণ কম হওয়ায় অনুর্বর প্রকৃতির। তৃতীয়ত, এখানে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ অনেক বেশি। চতুর্থত, অত্যন্ত দীর্ঘ সময় ধরে এখানে ফসল উৎপাদিত হওয়ায় ফসলে রোগ ও পোকার আক্রমণ খুব বেশি। পঞ্চমত, এখানকার অধিকাংশ চাষি গরিব ও অশিক্ষিত হওয়ায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা সম্ভব প্রায় হয় না। ষষ্ঠত, এখানে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, কোল্ড স্টোরেজ, বাজার, গুদামঘর প্রভৃতি কৃষি পরিকাঠামো অত্যন্ত অনুন্নত। এই সকল সমস্যা দূর করার জন্য এই অঞ্চলে সরকার থেকে কৃষির উন্নতির জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা ভারত সরকার 20 দফা কর্মসূচির অন্তর্ভুক্ত করেন। যেমন: ১. অসংখ্য ক্ষুদ্র ও বৃহৎ জলবিভাজিকা অঞ্চলগুলিকে পরিকল্পনার আওতাভুক্ত করে বৈজ্ঞানিকভাবে বৃষ্টির জলের সঞ্চয়, মৃত্তিকা ক্ষয়রোধ, বনভূমি সংরক্ষণ ও পুনর্স্থাপন, কৃষি ও হর্টিকালচারের উন্নতির ব্যবস্থা করা হয়। ২ নম্বরে আমরা বলতে পারি, এছাড়াও আমরা বলতে পারি ICAR, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগে এই রকম প্রায় ৪,৬০০টি অঞ্চল চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয়ত, আমরা বলতে পারি শুষ্ক অঞ্চলে পরিবেশের উন্নতি, বায়োমাস উৎপাদন বৃদ্ধি, জল, ভূমি ও মৃত্তিকা সংরক্ষণ ও মানুষের কাজের সুযোগ বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। তৃতীয়ত, সরকারের পক্ষ থেকে বন সৃজন, কৃষি বন সৃজন, সিলভিকালচার, হর্টিকালচার প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। এরপর আমরা দেখব এখানে কি কি ধরনের ফসল উৎপন্ন হয়। গম, ভুট্টা, কার্পাস, শন, মেস্তা, মিলেট, সয়াবিন, বিভিন্ন প্রকার তৈলবীজ, ডাল প্রভৃতি হলো এখানকার প্রধান প্রধান ফসল। ভারতের গুজরাটে শুষ্ক পরিবেশে ইসবগুল ও জিরা চাষ করা হয়ে থাকে। এখন আমরা দেখব এই শুষ্ক কৃষির বৈশিষ্ট্যগুলি কি কি। প্রথমত, স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অর্থাৎ খরাপ্রবণ অঞ্চলে এই প্রকার কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে। দ্বিতীয়ত, এখানে জলসেচের সুবিধা অত্যন্ত কম, প্রায় নেই বললেই চলে। এখানে বছরে একবার চাষের পর জমি ফেলে রাখা হয়। তৃতীয়ত, এখানে জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থা প্রচলিত। চতুর্থত, জলের অপচয় রোধ করার জন্য এখানে জমিকে ছোট ছোট জোতে ভাগ করা হয়। এখানে এক ফসলি কৃষি ব্যবস্থা প্রচলিত, ফলে কৃষি উৎপাদনের পরিমাণও অনেক কম। পঞ্চমত, এখানে বৃষ্টির জল ধরে রেখে ভৌম জলের ভাণ্ডার বাড়িয়ে চাষবাস করা হয়। ষষ্ঠত, ইসরায়েলে সেচ কার্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সপ্তমত, জলের অপচয় রোধ করার জন্য জলসেচের অত্যাধুনিক ও বিকল্প পদ্ধতি ব্যবহার করা হয়। অষ্টমত, মৃত্তিকার বাষ্পীভবন রোধ করার জন্য মাটির ওপর পাতা বা ধুলোর আস্তরণ বিছিয়ে দেওয়া হয়, যা মালং নামে পরিচিত।
নবম বলা যায়, এখানে খরা সহ্যকারী ফসল বেশি মাত্রায় চাষ করা হয়। দশমত, এই কৃষি ব্যবস্থায় একদিকে যেমন ফসলের ফলন কম হয়, অন্যদিকে খরচও অনেক বেশি হয়। এখন আমরা শস্যাবর্তন সম্পর্কে দেখব। বছরের পর বছর জমিতে একই ফসল চাষ করলে একদিকে যেমন ফসল উৎপাদনের পরিমাণ কমে যায়, অন্যদিকে ফসলের গুণমানও অত্যন্ত খারাপ হয়ে যায়। তাই উৎপাদন বৃদ্ধি ও জমির উর্বরতা বজায় রাখার জন্য কোনো জমিতে ধারাবাহিকভাবে পরপর বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষ করাকেই শস্যাবর্তন বা চক্র কৃষি বলে। প্রধানত উৎপাদন স্থান ভূমধ্যসাগর এবং মিশ্র কৃষির অন্তর্গত দেশগুলিতে সর্বাধিক মাত্রায় এই প্রকার কৃষি প্রণালী প্রচলিত থাকলেও পশ্চিম ইউরোপীয় দেশগুলিতেও এই পদ্ধতি বিশেষভাবে প্রচলিত রয়েছে। এখানে প্রধানত 4টি পর্যায়ে শস্যাবর্তন করা হয়। প্রথম পর্যায়ে মানুষের খাদ্যের পাশাপাশি ভুট্টা, শালগম প্রভৃতি বিভিন্ন প্রকার পশুখাদ্য চাষ করা হয়। দ্বিতীয় পর্যায়ে ক্লোভার, আলফালফা প্রভৃতি বিভিন্ন ধরনের ঘাস জাতীয় তৃণের চাষ করা হয়। তৃতীয় পর্যায়ে জমিকে পশুচারণের ক্ষেত্র হিসাবে ব্যবহার করা হয় এবং চতুর্থ পর্যায়ে বিভিন্ন অর্থকারী শস্য যেমন গম, রাই ইত্যাদি চাষ করা হয়। শস্যাবর্তন পদ্ধতি নির্বাচন: এক ফসলি অর্থাৎ যে জমিতে বছরে একবার চাষ হয়, দো ফসলি অর্থাৎ যে জমিতে বছরে দুবার চাষ হয়, এবং বহু ফসলি অর্থাৎ যে প্রকার জমিতে বছরে বহুবার চাষ করা হয়। এই প্রত্যেক প্রকার জমিতে শস্যাবর্তনের পদ্ধতি একই রকম হয় না। কোন কোন প্রকার জমিতে কোন ধরনের শস্যাবর্তন পদ্ধতি কার্যকরী হবে তা এখানে একটি চার্টের সাহায্যে দেখানো হলো। প্রধানত এক ফসলি জমিতে শস্যাবর্তনের ক্ষেত্রে প্রথম বছর সয়াবিন চাষ করা হয়, দ্বিতীয় বছর গম চাষ করা হয়, তৃতীয় বছর আলু চাষ করা হয়, চতুর্থ বছর মটর চাষ করা হয়। এরপরে আবার তার পরের বছর সয়াবিন, পরের বছর গম, তারপরের বছর আলু এবং তারপরের বছর মটর, এরকমভাবে চক্রাকারে ফসল উৎপাদন করা হয়ে থাকে, শস্যাবর্তন করা হয়। বহু ফসলি জমির ক্ষেত্রে দেখা যায় প্রথম বছর পাট, আমন ধান, আলু চাষ করা হয়, দ্বিতীয় বছর পটল, মটর, বেগুন চাষ করা হয়, তৃতীয় বছর ঝিঙে, ফুলকপি, বোরো ধান ইত্যাদি চাষ করা হয়ে থাকে। এইরকম ভাবে আবার প্রথম বছরের মতো আবার পরপর পরপর এরকম ভাবে শস্যাবর্তন করা হয়ে থাকে। শস্যাবর্তন পদ্ধতিতে চাষের জন্য কি কি ফসল নির্বাচন করা হবে তা মাটির গুণাগুণ, মাটিতে আর্দ্রতার উপস্থিতি, জলসেচের সুবিধা, বর্ষাকালে স্থায়িত্ব, বীজ, সার, কীটনাশকের যোগান, ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় সময়, ফসলের চাহিদা, ফসল উৎপাদনে ঝুঁকির মাত্রা ইত্যাদির উপর নির্ভর করে। এখন আমরা শস্যাবর্তন পদ্ধতি কিছু বৈশিষ্ট্যগুলি সম্পর্কে দেখব। প্রথম হলো পর্যায়ক্রমিক বিভিন্ন শস্যের চাষ। কোনো একটি নির্দিষ্ট জমিতে একটানা পরপর একটা বিভিন্ন শস্যের চাষ পরপর করা হয়ে থাকে। দ্বিতীয়ত হলো মানুষ ও পশু খাদ্যের চাষ। মানুষের প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যশস্য চাষের পাশাপাশি বিভিন্ন পশু খাদ্য এখানে চাষ করা হয়ে থাকে। তৃতীয়ত হলো জলবায়ু পরিবর্তনের উপর নির্ভরশীল। শস্যাবর্তন পদ্ধতিতে কোন সময় কোন শস্যের চাষ করা হবে তা জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। চতুর্থত জমির উর্বরতা ও উৎপাদন বাড়ানো এখানকার মূল লক্ষ্য। প্রধানত প্রাকৃতিক উপায়ে জমির উর্বরতা বজায় রাখা ও উৎপাদন বৃদ্ধি করাই হলো এই কৃষি ব্যবস্থার প্রধান লক্ষ্য। এখন আমরা শস্যাবর্তন পদ্ধতির সুবিধাগুলি সম্পর্কে দেখব। প্রথম হলো জমির উর্বরতা বৃদ্ধি পায়। শস্যাবর্তন পদ্ধতিতে এমন কিছু শস্যকে নির্বাচন করা হয় যেগুলো জমির উর্বরতাকে বজায় রাখে।
যেমন ধান চাষের পর জমিতে মটর বা শুটি জাতীয় শস্য চাষ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে, ফলে মাটির স্বাভাবিক উর্বরতা বজায় থাকে। আবার কখনো কখনো উর্বরতা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত হলো উৎপাদন বৃদ্ধি। প্রধানত একই জমিতে নিবিড়ভাবে পরপর শস্য উৎপাদন করা হয় বলে মোট শস্য উৎপাদনের পরিমাণ অনেকটাই বেড়ে যায়, অর্থাৎ ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তৃতীয়ত হলো আগাছা হ্রাস পায়। একই জমিতে বারবার চাষ করা হয় বলে জমি আগাছা মুক্ত থাকে, সেই সঙ্গে মাটি দূষণও অনেক কম হয়। চতুর্থত রোগ পোকার উপদ্রব কমে। বিভিন্ন সময়ে বিভিন্ন ফসল চাষ করা হয় বলে জমিতে রোগ এবং পোকার উপদ্রব অনেক কম থাকে। পঞ্চমত, কৃষকের ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকে। এই কৃষি ব্যবস্থায় বিভিন্ন প্রকার ফসল উৎপাদিত হয় বলে ঝুঁকির পরিমাণ অনেক কম থাকে। এছাড়াও ব্যয় কম হওয়ায় এবং উৎপাদন বৃদ্ধি পায় বলে চাষির আয় অনেক বাড়ে। ষষ্ঠত আমরা বলতে পারি মৃত্তিকার ক্ষয় হ্রাস পায়। এই পদ্ধতিতে মৃত্তিকা ক্ষয় অনেক কমে। সপ্তমত, সারা বছর কাজের সুযোগ থাকে। এই পদ্ধতিতে সারা বছর ধরে বিভিন্ন সময় বীজ বপন ও ফসল সংগ্রহ করা হয় বলে সারা বছর কৃষকের কাজের সুযোগ থাকে। অষ্টমত আমরা দেখছি জৈব পদার্থের যোগান। বিভিন্ন উদ্ভিদ মাটিতে বিভিন্ন ধরনের জৈব পদার্থের যোগান দিয়ে থাকে। নবম, মাটিতে পুষ্টি মৌলের সার্বিক ব্যবহার। বিভিন্ন উচ্চতায় বিশিষ্ট উদ্ভিদ বিভিন্ন উচ্চতা বিশিষ্ট উদ্ভিদের শিকড় মাটির বিভিন্ন গভীরতায় প্রবেশ করে বলে পুষ্টি মৌলেও সংগ্রহে বিশেষ সুবিধা হয়ে থাকে। দশমত আমরা দেখি অধিক লাভজনক। বিভিন্ন প্রকার ফসল চাষ করা হয় বলে কোনো ফসলের দাম হ্রাস পেলে বা ফসল ক্ষতিগ্রস্ত হলেও কৃষকের অসুবিধা হয় না, অন্য ফসল থেকেও সে লাভ করতে পারে। তারপরে 11 নম্বর আমরা বলতে পারি উৎপাদন ব্যয় কম। বারবার চাষ করার ফলে জমিকে নূতন করে বারবার তৈরি করতে হয় না। তাছাড়াও প্রয়োজনীয় পরিকাঠামো ভালো থাকায় উৎপাদন ব্যয় অনেক কম হয়। এবং 12 নম্বর আমরা বলতে পারি মানুষ ও পশু খাদ্যের যোগান। প্রধানত মানুষ এবং পশু উভয়ের খাদ্যের যোগান একসঙ্গে একই জমিতে করা সম্ভব হয়। এখন আমরা শস্য সমন্বয় সম্পর্কে আলোচনা করব। মানচিত্রে যখন ধান বা গম উৎপাদক অঞ্চল চিহ্নিত করা হয়, তার মানে এই নয় যে সেখানে শুধুমাত্র ধান বা গমই উৎপাদিত হয়। ধান বা গম ছাড়াও ওই অঞ্চলে আরও অনেক ফসল উৎপাদিত হয়। যেমন পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে ভারতে একটি বিশেষ স্থান অধিকার করে। অথচ পশ্চিমবঙ্গে ধান ছাড়াও পাট, আলু, শাকসবজি, তৈলবীজ প্রভৃতি ফসলও উৎপাদিত হয়। সুতরাং একটি অঞ্চলে অনেকগুলি ফসল একই সাথে উৎপাদিত হওয়াই হলো শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন। সুতরাং বলা যায় কোনো একটি কৃষি অঞ্চলের অন্তর্ভুক্ত মোট কর্ষিত জমিতে উৎপাদিত এক বা একাধিক শস্যের পারস্পরিক বন্টনগত গাণিতিক সম্পর্ককে শস্য সমন্বয় বলে। এখন আমরা এই শস্য সমন্বয়ের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে দেখব। প্রথম হলো একাধিক শস্য চাষ। কোনো একটি অঞ্চলে শস্য সমন্বয় গড়ে ওঠে একাধিক শস্য চাষের মাধ্যমে। দ্বিতীয়ত হলো এক বা একাধিক শস্যের প্রাধান্য। একটি অঞ্চলে বহু শস্যের চাষ করা হলেও কোথাও একটি শস্য আবার কোথাও একাধিক শস্যের প্রাধান্য লক্ষ্য করা যায়। তৃতীয়ত হলো গাণিতিক পদ্ধতিতে বিশ্লেষণ। শস্য উৎপাদক অঞ্চলে পরিসংখ্যানকে গাণিতিক পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়। চতুর্থত হলো সঠিক সীমারেখা নির্ণয় করা কঠিন। একটি শস্য সমন্বয় অঞ্চল অন্য একটি শস্য সমন্বয় অঞ্চলের সাথে মিশে যায় বলে এদের মধ্যে সীমারেখা নির্ণয় করা অত্যন্ত কঠিন। পঞ্চমত, কৃষি অঞ্চলের গঠন। শস্য সমন্বয়ের মাধ্যমে একটি কৃষি অঞ্চল গড়ে ওঠে। এখন আমরা দেখব
কোনো অঞ্চলে উৎপাদিত ফসলের সমন্বয় সম্পর্কে ধারণা থাকলে যে সকল সুবিধাগুলি পাওয়া যায়, অর্থাৎ শস্য সমন্বয়ের গুরুত্ব বা তাৎপর্যগুলি হলো: এক, সমগ্র অঞ্চলটি কৃষি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রূপে তথ্য পাওয়া যায়। দ্বিতীয়ত, কোনো এলাকায় উৎপাদিত বিভিন্ন শস্যের মধ্যে কোন কোন শস্যের আধিক্য রয়েছে তা শস্য সমন্বয়ের মাধ্যমে নির্ণয় করা যায়। তৃতীয়ত, অঞ্চলটিকে বিভিন্ন কৃষি অঞ্চলে ভাগ করা যায়। চতুর্থত, বৈশ্বিক আধিপত্যের ক্রম অনুযায়ী ভূমির ব্যবহারের প্রকৃতি কি হবে তা নির্ণয় করা যায়। পঞ্চমত, সেই অঞ্চলটিকে সেই অঞ্চলটিতে শস্যের বৈচিত্র্য, শস্যাবর্তন, শস্যের বিশেষীকরণ সম্পর্কে জানা যায়। ষষ্ঠত, শস্য সমন্বয়ের মাধ্যমে একটি কৃষি অঞ্চলে চাষাবাদের প্রকৃতি কেমন হবে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। সপ্তমত, শস্য সমন্বয়ের উপর ভিত্তি করে ভবিষ্যতে ভূমির ব্যবহার কীরকম হবে সে সম্পর্কে পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ করা যায়। তাই ভূগোলবিদ, কৃষিবিদ ও পরিকল্পনা গ্রহণকারীদের কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা শস্য সমন্বয় অঞ্চল নির্ণয়ের জন্য দেখব দুটো পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে। প্রথম হলো ধারণামূলক পদ্ধতি। এই পদ্ধতিতে প্রধান একটি বা প্রধান দুইটি বা প্রধান তিনটি অঞ্চলকে গুরুত্বপূর্ণ ধরে নিয়ে সমগ্র অঞ্চলটিকে কৃষি অঞ্চলে ভাগ করা হয়। যেমন, একটি রাজ্যে ধান, গম, পাট, আখ, ডাল প্রভৃতি শস্য উৎপাদিত হয় এবং রাজ্যটিতে 20টি জেলা আছে। এর মধ্যে 10টি জেলার প্রধান ফসল হলো ধান, 5টি জেলার প্রধান হলো গম এবং 5টি জেলার প্রধানত হলো আখ। এখানে অঞ্চলটিতে উৎপাদিত প্রধান ফসলগুলিকে ধরে সমগ্র রাজ্যটিকে 3টি কৃষি অঞ্চলে ভাগ করা হয়। তবে এই পদ্ধতির কোনো বিজ্ঞান ভিত্তি নেই বা বৈজ্ঞানিক ভিত্তি আমরা এখানে দেখতে পাই না। দ্বিতীয় পদ্ধতি হলো পরিসংখ্যান পদ্ধতি। এই পদ্ধতি অনেক বেশি আধুনিক ও বিজ্ঞানসম্মত। পশ্চিম মধ্য আমেরিকা যুক্তরাষ্ট্রে কৃষি অঞ্চলগুলির ব্যাপ্তি বিষয়ে গবেষণা করতে গিয়ে মার্কিন কৃষিবিদ জে.সি. উইভার 1954 খ্রিস্টাব্দে ক্রপ কম্বিনেশন ইন দ্য মিডল ওয়েস্ট নামক লেখাতে শস্য সমন্বয়ের গাণিতিক মডেলটি তুলে ধরেন। তার এই পদ্ধতি সর্বনিম্ন বিচ্যুতি পদ্ধতি নামে পরিচিত। এখন আমরা দেখছি জে.সি. উইভারের শস্য সমন্বয় মডেলকে। শস্য সমন্বয় প্রথম হচ্ছে একটি মাত্র শস্য উৎপাদনের ক্ষেত্রে এখানে একটি শস্য উৎপাদনের জন্য মোট কৃষিক্ষেত্রের 100% অঞ্চলে চাষ করা হয়। দুটি শস্য উৎপাদনের ক্ষেত্রে প্রধানত 50% অঞ্চলে চাষ করা হয়। তিনটি শস্য উৎপাদনের ক্ষেত্রে প্রধানত 33.3% অঞ্চলে চাষ করা হয়ে থাকে। চারটি শস্য উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখছি 25% অংশে চাষ করা হয়ে থাকে। পাঁচটি শস্য উৎপাদনের জন্য প্রধানত 20% অঞ্চলে চাষ করা হয়ে থাকে এবং 10টি শস্য উৎপাদনের জন্য প্রধানত 10% অঞ্চলে চাষ করা হয়ে থাকে। এখানে আমরা উইভারের শস্য সমন্বয়ের সূত্রটি দেখব, যেখানে S ইকুয়াল টু √(summation d² ডিভাইডেড বাই n। এখানে বলে দেওয়া হয়েছে কোনটি কি। S হচ্ছে শস্য সমন্বয়, D হচ্ছে শস্য বিচ্যুতি, summation d² হচ্ছে শস্য বিচ্যুতির বর্গগুলির যোগফল এবং n হলো শস্যের সংখ্যা। ভারতে শস্য সমন্বয় অঞ্চলসমূহ: এম.এস. রান্ধাওয়া 1956 সালে, এল.ডি. স্ট্যাম্প 1958 সালে, পি. সেনগুপ্ত 1968 সালে এবং আর.এল. সিং 1971 সালে। প্রধানত এই সকল কৃষি বিজ্ঞানীরা ভারতের বিভিন্ন জায়গায় কৃষি অঞ্চলে ভাগ করেছেন। প্রধানত আমরা এখানে ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ সমন্বয়ে প্রধানত এদের দ্বারা ভারতে কতগুলো কৃষি অঞ্চল দেখতে পায়। এক হচ্ছে ধান, পাট, চা অঞ্চল, দ্বিতীয়ত তুলা অঞ্চল, তৃতীয়ত হচ্ছে গম ও ইক্ষু উৎপাদক অঞ্চল, চতুর্থত ভুট্টা অঞ্চল, পঞ্চমত মিলেট তৈলবীজ অঞ্চল এবং ষষ্ঠত ফল ও শাকসবজি অঞ্চল। পরের দিনের ক্লাসে আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব।